এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক দিন আমাদের কাছে অনেক নতুন নতুন মানুষজন আসছেন যারা স্ব ক্ষেত্রে প্রত্যেকেই খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। আজকে আমাদের কাছে এসেছেন মিস্টার অনিন্দ সেনগুপ্ত। আমি অনিন্দদা বলেই ডাকি বেসিক্যালি। তো অনিন্দদাকে আমি শুধুমাত্র অনলি এন্টারপ্রেনার হিসেবে পরিচিত করাতে চাই না। হি ইজ এ বেসিক্যালি এক্সপ্লোরার। এক্সপ্লোর উইথ দীপ দত্ত চ্যানেলে এক্সপ্লোরার অনিন্দ সেনগুপ্ত আজকে আমাদের অতিথি। থ্যাংক ইউ। তো আমরা আজকে অনিন্দদার থেকে শুনবো যে তোমার জার্নিটা আমরা ফার্স্ট আগে এক্সপ্লোর করব, আমরাও এক্সপ্লোর করব তোমার জার্নিটা। তো সেটা যদি তুমি একটু ব্রিফ করে বলো আমাদেরকে, তুমি কিভাবে শুরু করলে, কেনই বা এন্টারপ্রেনার হলে, এটা। আমার জার্নিটা অনেকটাই লং জার্নি, ঠিক আছে, এবং এটা আমি মনে করি আমার একটা রোলার কোস্টার টাইপের জার্নি হয়েছে। প্রত্যেকের মানুষের জীবনেই কিছু জার্নি হয়, রোলার কোস্টার থাকে হয়তো। তা আমি রোলার কোস্টারটা ফিল করেছি, প্রত্যেকটা মুহূর্তেই ফিল করেছি। আমার জন্ম একটুখানি ছোট্ট করে বলি, একটা একান্নবর্তী পরিবারে আরও 5 জনের সঙ্গে জন্ম হয়েছিল। সুতরাং শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এই বস্তুটা আমার প্রথম থেকেই ছিল, কারণ আমরা ভাগ করেই খেতাম, সুখ দুঃখ সবই ভাগ করে নেওয়া হতো। তো মানিকতলার এবং পুরোনো নর্থ ক্যালকাটা যেটাকে বলা হয় সেখানেই জন্ম। আমার বাড়ির লোকজন মানে পরিবারের দুটো, মানে মামা বাড়ি এবং আমার নিজের বাড়ি, ব্যবসা বাণিজ্য আমি কাউকে করতে শুনিনি কখনো, এবং পলিটিক্যাল একটা আবহাওয়া তো ছিল সেই সময়। তো সেরকম পরিবারে একটা জন্মেছি। পড়াশোনা বাধ্যতামূলক, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গিয়ে যতটা ভালো পড়াশোনা করা যায় ততটা চেষ্টা করেছি, চেষ্টা করে এর মধ্যে কিন্তু আমার কয়েকটা যে হ্যাবিট ছিল, সেটা হচ্ছে খেলাধুলা করা, সেটাকেও ছাড়িনি। বাবা মার হাত ধরে প্রথম পাহাড় দর্শন করা, দার্জিলিংয়ের প্রেমে পড়া, অত্যন্ত ছোট ছিলাম। এটা আমরা পরে আসবো দার্জিলিংয়ের। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমার পাহাড়ের প্রতি প্রথম প্রেমে ভালোবাসা বলতে পারবো। যাই হোক, কামিং ব্যাক টু ল্যান্ড, তো সেখান থেকে পড়াশোনা করার পরে সবাই যেরকম চাকরি করে, আমারও চাকরি করার ব্যাপার ছিল। আমার ভেতরে একটা সামহাও এন্টারপ্রেনিয়রশিপ ছিল। তো এই পড়তে পড়তে, উচ্চ মাধ্যমিকের সময় পড়তে পড়তেই আমি কিছু ছোট ব্যবসা করার চেষ্টা করেছিলাম। আচ্ছা। এবং মেট্রো রেল তৈরি হবে। হঠাৎ করে আমাকে কেউ বলল যে এরকম একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে মাটিটা যেটা কাটা হবে মেট্রো রেলে উঠবে, সেটা যদি গাড়ি করে অন্য আরেকটা জায়গায় পৌঁছে দেওয়া যায় তাহলে তার একটা মানে মুনাফা বা কমিশনস বা এ রয়েছে। তো সেখানে আমি কাউকে না বলে, কাজটাই ছিল হচ্ছে রাত্রি 12টার পরে আমি এরকমই একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ফেললাম। খুব অল্প টাকা ছিল আমার হাতে, নিজের দায়িত্বে। হ্যাঁ, নিজের দায়িত্বে 1002 টাকা ছিল। সেটা দিয়েই কারোর সঙ্গে ট্রান্সপোর্টের একটা কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে আমি এটা শুরু করলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনোদিনও লরিতে চাপিনি। ওই প্রথম ওই রাত্রি 11, 11:30 থেকে 12টায় মাটিটা তুলে নিয়ে গিয়ে লরিওয়ালার পাশে, ড্রাইভারের পাশে বসে যেতে যেতে আমার প্রথম জার্নি শুরু হলো। যাই হোক, বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়ি থেকে প্রশ্ন এসেছিল, কারণ ভোর 3টের সময় বাড়ি ফেরা, তো সেটা খুব একটা কেউ মেনে নেয়নি। তো এনিওয়ে ডিসক্লোজ করতে হয়েছিল, কিন্তু আমি প্রায় 1005 টাকা কামিয়েছি ওই সময় রোজগার করেছিলাম। তো 2 বছর আগে বলতে পারো, ঠিক আছে, বিকজ আই এম নট ইয়ং। ওকে, মনের দিক থেকে হয়তো প্রচন্ড ইয়াং, তো সো নট দ্যাট ইয়ং নাও। সেখানে ভালোই লেগেছিল, প্রথম ইনকাম। যদি আমার বাড়ি থেকে কোনো চাপ ছিল না যে তোমায় রোজগার করতে হবে, কারণ আমার বাবা মা দুজনেই ওয়েল এস্টাবলিশ ছিলেন। তারা যতটা সম্ভব পেরেছেন আমাদের ভালো করে রেখেছে। এই জার্নিটার পরে, এইটাও তো একটা জার্নি বললাম প্রথম। তারপরে আই স্টার্টেড আরেকটা কোম্পানি, যে কোম্পানিটা সেই সময় রেলওয়ের অটোমেশন করছিল।
আচ্ছা, রেলওয়ের টিপিক্যাল অটোমেশন টার্মিনাল এগুলো। তো এটা করতে আমি হঠাৎ ভাবলাম যে আমার কাজ শিখতে হবে। এখন মানে কম্পিউটার ব্যাপারটা একটা ইদার ক্রিমিনাল অফেন্স ছিল অথবা নানা রকম ব্যাপার ছিল যে লেবার ছাঁটাই হবে। তো সেখান থেকে আমি অনেক শিখেছি, প্রচণ্ড পরিশ্রম করতাম। সকাল 9টায় বেরিয়ে যেতাম, রাত্রি 12টা 1টায় আসতাম, হাড় ভাঙা পরিশ্রম। ইউ হ্যাভ স্টার্টেড ইউর ওন কোম্পানি? না, অন দ্যাট টাইম না, ওটা তখন ওখানে চাকরি করতাম আমি। ওকে। মানে একটা সময় আমাকে কলকাতা শহরে চিনতো না, মানে কম্পিউটার জগতের লোক খুব কম ছিল। যাক, কোথায় কোথাও প্রবলেম হলে অনিন্দকে ডাকো বা এরকম টাইপের। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাট কোম্পানি যে আমাকে প্রচণ্ড সুযোগও দিয়েছিল, অনেক সুযোগ দিয়েছিল, এবং সেটা আমি পুরোপুরি মানে সদ্ব্যবহার করেছিলাম। ওখান থেকে তারপরে আমার কাছে হঠাৎ করে অফার আসলো। আমার দাদা বলল যে একটা বড় কোম্পানি তোকে অনেকদিন ধরে আমাকে বলছে, তো তুই ইন্টারেস্টেড কিনা। আমি দেখলাম আর্নিংটা বাড়ানোর দরকার আছে, দেখি এবার কর্পোরেটে ঢুকি। দ্য ফার্স্ট কর্পোরেট, তো TIL। সেখানে ঢুকলাম, ঢুকে কিছু মাসের মধ্যেই আই গট প্রমোটেড অ্যাট দেয়ার হেড অফ IT। এবং সেটা কর্পোরেটে যাওয়া, তারপরে তার ওখান থেকে আমার ফ্যাক্টরিগুলো ভিজিট করা, সেখানে কম্পিউটারাইজেশন হচ্ছিল, পুরো দায়িত্ব পেলাম। আনাদার লার্নিং। সেখানে আমি খুব ভালো কিছু বস পেয়েছিলাম, খুব কঠিন ছিল, কিন্তু আমার মনে হলো যে ওটা না থাকলে বোধহয় আমি অনেক কিছু শিখতাম না। লার্নিং কার্ভটা বরাবরই ভালো, আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি যে কোনো ব্যাপার। তো তারপরে ওখান থেকে আমার আরেকটা কোম্পানিতে সুইচ হলো, ওখানে প্রায় 4 বছর কাজ করেছি। 4 বছর কাজ করার পরে একদম প্রপার সফটওয়্যার কোম্পানি, ভেরি সফিস্টিকেটেড কোম্পানি, মিলেনিয়াম ইনফোসিস। তো সেখানে আমি জয়েন করলাম। তো ওইখান থেকে আমার সুইচ করা হলো, হঠাৎ করে ওখানে আলাপ হলো এক ভদ্রলোকের সঙ্গে। ওর নাম দেবাশিস দাস, ডক্টর দেবাশিস দাস। তো দেবাশিস আমায় বললো যে অনেকদিন হয়েছে, এবার তুই আস্তে আস্তে একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এটাতে চলে আয়, কোর টেকনোলজিতে চলে আয়, আর সাপোর্টিং ইন্ডাস্ট্রিতে থাকিস না। তো ওখানে আমার জার্নি স্টার্ট হয়। তো অ্যান্ড আই মেট মোস্ট প্রবলি আমার লাইফে যত স্টলওয়ার্ড আছে এই টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা IT যেটাকে আমরা বলি, ইনফরমেশন টেকনোলজিতে, আই মেট দেম ওভার দেয়ার। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং জার্নি, অ্যামেজিং জার্নি। মানে প্রত্যেকের নলেজ, মানে নিজেকে এত ক্ষুদ্র মনে হতো যে মনে হতো প্রত্যেকটা মুহূর্তে পড়াশোনা করতে হবে। এবং ওরা এত এনকারেজিং ছিল, মানে ইনক্লুডিং ডিরেক্টরসরা কখনো বুঝতে দেয়নি তারা ডিরেক্টরস, তারাও কাজ করতো একসঙ্গে। অ্যান্ড একটা অসাধারণ গ্রুপ। তো ওটা শুরু হলো, এবং ওটা আমার বলতে পারো ফাউন্ডেশন। মানে যে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তোমায় জানতে হবে লার্নিং ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ইটস নট আ চেঞ্জ ইজ নট দ্য অনলি কনস্ট্যান্ট, লার্নিং ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। চেঞ্জ করতে করতে অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, অনেকে বলে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, আমার সঙ্গে অনেকে হয়তো দ্বিমত হবে, কিন্তু লার্নিং ইজ দ্য কনস্ট্যান্ট। ইয়েস, লার্ন করলে চেঞ্জ হয়, কিন্তু লার্নটাকে আগে আনতে হবে, লার্নিংটাকে আনতে হবে। তো সেখান থেকে আমার শুরু হলো, হতে 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 দে ওয়ার ডুইং ভেরি ওয়েল। এবং আমার ওখানে আমি ভেবেছিলাম যে বোধহয় আমি এখান থেকে রিটায়ারমেন্ট নেব ফাইনালি, যদি আমি শুধু চাকরিই করি। আমার মাথা থেকে কিন্তু ব্যবসার ভূত চলে গেছে। আচ্ছা, আমি এত এনগ্রসড হয়ে গেছিলাম, এত ভালো কাজ হচ্ছিল, এত রকমের কাজ হচ্ছিল, বিদেশ যাওয়া, সমস্ত কিছু। এবং প্রত্যেক কটা লোক, মানে যার সঙ্গেই কথা বলি তার সঙ্গেই কথা বলে মনে হয়েছে যে এত কি করে জানে, মানে এরকম লোকজনের সঙ্গে আমি মিট করেছি। দেন কোম্পানিটা চলতে চলতে হঠাৎ বোধহয় যা হয় বাঙালি অর্গানাইজেশনে একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে যে পার্টনাররা সামহাও একটা সময়ের পরে একসঙ্গে থাকতে পারে না, তাদের নানা রকম কনফ্লিক্ট হয়। আর কনফ্লিক্ট রেজলিউশনটা বাঙালির ভেতরে বোধহয় একটু কম আছে। মানে আমরা বলি যদিও আমরা খুব টলারেন্ট, বাট আমাদের কিছু কিছু জায়গায় টলারেন্সটা নেই, মেনে নিতে পারি না, আমরা লস মেনে নিতে পারি না, আমরা প্রফিটটা খুব সুন্দর মানি, যেটা কিনা আমি দেখেছি। আমি অবাঙালি অনেকের সঙ্গে আমার প্রচুর মিশতে হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, সেই জার্নিটা বলবো। তো সেরকম একটা ঘটনাতে কোম্পানিটা আস্তে আস্তে সিঙ্ক করা শুরু করলো। তো
তখন ওখানেই আরেকজন ভদ্রলোক জয়েন করেছিলেন। ইজ আ ভেরি সিনিয়র পার্সন, পার্থদা এখন নেই আমাদের মধ্যে, আনাদার ওয়ান্ডারফুল হিউম্যান বিং। উনি অন্য আরেকটা কোম্পানিতে জয়েন করলেন অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট। তো সেই পার্থদা আমাকে কিছুদিন ধরে যোগাযোগ করলেন যে অনিন্দ ইজ আ ভেরি লার্জ কোম্পানি, যারা ভিসার পুরো সিকিউরিটি প্রসেসিং এগুলো নিয়ে করে কাজ, তুমি জয়েন করবে কিনা। আমি বললাম যে হ্যাঁ করতে পারি, কিন্তু এই কোম্পানিটাকে আমি কি করে ছাড়ব, মানে আই উইল ক্রাই বেসিক্যালি আমি যখন ছাড়বো। বললো এসো, জীবনটাকে ওরমভাবে ধরে রাখতে নেই, এগোতে হবে, তোমাকে তো এগোতে হবে। ও যদি কালকে বন্ধ হয়ে যায় তুমি কি বন্ধর মধ্যে পড়ে থাকবে? মানে ভেরি ইন্সপায়ারিং। তো সেখান থেকে আমার স্টার্ট হলো, আমি সেই কোম্পানিতে জয়েন করলাম। জয়েন করে এবং সত্যি মানে আই ওয়াজ ডুইং রিয়েলি ওয়েল। মানে এরকম হয়েছে বছরে 2টো প্রমোশন পেয়েছি। মানে একটা সময় আমি উইথ অ্যাপ্রাইজাল, হ্যাঁ উইথ অ্যাপ্রাইজাল। এবং আমি একটা সময় কনফিউজড হয়ে একবার এরকম হওয়ার পরে আমি মানে বলেই ফেলেছিলাম যে পার্থদা এতগুলো টাকা নিয়ে আমি করবোটা কি, অনেক খাইও দাইও তোমার যদি এক্সট্রা টাকা হয়। হি ওয়াজ ভেরি ইন্সপায়ারিং, ওনার কাছ থেকে অনেক শিখেছি। আমি ফুললি এম্পাওয়ার্ড ছিলাম, তো শিগগিরই সিনিয়র ম্যানেজমেন্ট এবং লিডারশিপের নজরে পড়ি কাজের জন্য। আমার টিম অনেক বড় হলো অ্যান্ড উই বিকাম ওয়ান অফ দ্য বেস্ট টিম। ঠিক আছে, আমার সেই সময় এই করতে করতে এবারই হচ্ছে একটা রোলার কোস্টারের নিচের দিকে পড়া, তখন উঠছে বলাই হয়, এটা একটা থিওরি রয়েছে, উঠতে উঠতে একটা না একটা সময় ড্রপ করতেই হয়। আলাপ হলো আমার একজনের সঙ্গে, আমি তার নাম নেব না। তো সে কোম্পানি থেকে আসতো, কারণ আমাদের প্রচুর হার্ডওয়্যার কেনা হতো, যেহেতু ইটস আ ভেরি লার্জ অর্গানাইজেশন, প্রচুর। তো আলাপ হতে ভালো লাগলো, কথা বলে। শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার এবং খুব ভালো কাজ করছে। স্যার নাম করা কোম্পানি, এক নামে সবাই চিনে যাবে হয়তো এরকম কোম্পানি। ও হঠাৎ বললো যে আমি চাকরিটা ছাড়ছি অনিন্দদা, তো তোমাকে পাশে পেলে খুব ভালো হবে, তুমি আমাদের সঙ্গে জয়েন করো, নিউ ভেঞ্চার স্টার্ট। আমি অনেক ভাবলাম, ভাবতে যে, এবং দেখলাম ওর ব্যবহার অত্যন্ত ভালো, নিয়ে লোকজনের সঙ্গে পরিচয় করাচ্ছে এবং যতটুকু রেসপেক্ট পাওয়ার, যে বিভিন্ন জায়গায় রেসপেক্ট দিচ্ছে। বললাম চলো লেটস জয়েন। আমি চাকরিটা ছাড়লাম, এই চাকরিটা ছেড়েছিলাম। ছাড়ার পরে আমাকে কিছুদিন বাদে বলা হলো যে একটা কাজ করো, আমাদের একটা টাকা তো লাগবে, ওয়ার্কিং ক্যাপিটাল আমরা সবাই দিচ্ছি, তুমিও কিছু যদি দাও তোমাকে আমরা শোধ করে দেবো। ঠিক আছে, আমার তখন ভালোই সেভিংস। আমার মনে আছে আমি সেই সময় প্রায় 6.5 লাখ টাকা দিয়েছিলাম। সালটা কোন বছর? সালটা হবে 2002-3 হবে, হ্যাঁ 2। দি ওপেন আ নিউ কোম্পানি, সল্ট লেকের ভেতরেই করলো। বিসির ব্র্যান্ডের নেমটাও আমার তৈরি করা। দারুণ কোম্পানি, দারুণ কি বলে ঝকঝকে অফিস, খুব সুন্দর, ভালোই কাজ হচ্ছিল। আমার এজের আর বা আমার থেকে ছোট হবে, এবং অফিসের প্রত্যেক কটা স্টাফই খুব ভালো। কিছুদিন বাদে আমি বুঝতে পারলাম যে এদের মানে ব্যবসার থেকেও লোক দেখানোর ব্যাপারটা বেশি ছিল। পরবর্তীকালে জানতে পেরেছি খুব একটা ট্রাস্টেড নয় কেউ, অ্যান্ড যেটা হয় আমি পুরোপুরি ঠকলাম। করতে করতে প্রায় 12 লাখ টাকার মতন আমার থেকে বেরিয়ে গেছে। আমি যখন এটা নিয়ে বলতে গেলাম তখন আমাকে বলা হলো যে না, আমরা চালাতে পারছি না, আমাদের পয়সার খুব প্রবলেম। ইন্ডাস্ট্রি জেনে গেল যে আমি বেরিয়ে গেছি, কারণ ইন্ডাস্ট্রিতে আমি এন্টারপ্রেনার হিসেবে সেই সময় এস্টাবলিশ হয়েছিলাম। তো আমার জন্য খুবই অপমানজনক ছিল যে আমি বেরিয়ে গিয়ে আবার আমায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আমার মনে আছে আমি প্রায় বেরিয়ে গিয়ে 6 থেকে 7 মাস আমি বাড়িতে বসেছিলাম চুপচাপ, মানে আমি শখটা নিতে পারি। তার মধ্যে শুরু হলো হচ্ছে আমার লোনের রিকভারি টিমের আসা বাড়িতে, এবং তার আমার বাড়ি খুবই সাজানো গোছানো ছিল, ভালো চাকরি করতাম দেখে মানে আচ্ছা বাহ, এই জিনিসটা ভালো, এই জিনিসটা তো নিয়ে যাওয়া যায়, মানে যতটা রিকভার করা যায়। তো
তো একদম ভেঙে পড়েছিলাম। অনেস্টলি স্পিকিং, আমি কোনোদিনই মানে দাড়ি ঠাড়ি রাখিনি, খোঁচা খোঁচা দাড়ি কিছুই রাখিনি। তো এমন একটা অবস্থা হয়েছিল, নিজেকে আয়নায় আর নিজে দেখতাম না, যে কী করছি আমি, কী হলো ব্যাপারটা। এতটাই ডাউন মানে আমি আই ওয়াজ কমপ্লিটলি মানে ব্রোকেন, অলমোস্ট মানে ব্রোকেন ইন পিসেস। বাড়িতে কাউকে কিছু বলতে পারছি না। একটা কোম্পানিতে জয়েন করলাম, আমি যা পেতাম তার 70% কম পয়সায় আমাকে নেওয়া হলো। তখন আমার সাস্টেনেন্সের দরকার, ফ্ল্যাটের ইএমআই, গাড়ির ইএমআই সবই তো চলছে। বড় হলে যা হয়, লাইফস্টাইল তো চেঞ্জ হয়েছে। সেই লাইফস্টাইলের একটা মেজর পোর্শন তো টাকা। কিছুদিন বাদে বুঝতে পারলাম যে ঠিক আছে, টাকা তো আসছে। সেই এইচআর আমার কাছ থেকে আবার কিছু ধার নেওয়া শুরু করলো। বললাম ঠিক আছে, টাকা আসছে, বন্ধু মানুষ, দিই। পরে বুঝলাম যে উনি বোধহয় মায়নাটা পাচ্ছেন না, এবং অনেকের মায়নাটাই কমে আসছে। এবার দেখলাম যে না, এবার তো লাইবিলিটিস আমার বাড়ছে। তার মধ্যে হচ্ছে ব্যাংকের রিকভারি টিম, তারা কন্টিনিউয়াস বাড়িতে করছে। তখনও পর্যন্ত আমি আমার বাবা মাকে কিছু বলিনি। বাবা জানতে পারলো ব্যাপারটা, বাবা বললো ঠিক আছে, লেট মি সি। অ্যান্ড সেখানে একটা বড় ইনফ্লুয়েন্স দিয়ে, ওদেরকে চাপ দিয়ে কিছু টাকা বেরোলো, ফাইনালি সেটেলড হলো। অবভিয়াসলি আমার সিভিলটা নষ্ট হয়ে গেছিল। এই করতে করতেই আমি হঠাৎ একটা অফার পেলাম, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি অন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, বিগ 4 বলা হয়। এবার আমি ইন্টারভিউ যেদিনকে দিতে যাব, সেদিনকে আমাকে আটকে রাখা হচ্ছে বিভিন্ন কারণে। ওখানে কোনো কাজ নেই, কোনো কারণ নেই। আমার এটা বলতে হয়েছে আমার বাড়িতে অসুস্থ, আমাকে যেতেই হবে হাসপাতালে। করে আমি ইন্টারভিউটা দিতে গেলাম। দ্য ফার্স্ট রাউন্ড ওয়েন্ট ওয়েল। দেন 4টে রাউন্ড নেওয়া হয়েছিল, অ্যান্ড আই গট দ্য অ্যাকচুয়াল থিং ব্যাক, অ্যান্ড দ্যাট ইজ দ্য লার্জেস্ট কর্পোরেট। অ্যান্ড আমি সেই কোম্পানিটাকে কখনো কোম্পানি বলি না, অর্গানাইজেশন বলি না, এটা আমার কাছে ইনস্টিটিউশন। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আই উইল বি গ্রেটফুল টু দ্যাট অর্গানাইজেশন, বিকজ আমার লাইফের বিরাট বড় একটা উত্থান। অনিন্দ সেনগুপ্ত হিসেবে আমাকে ইন্ডাস্ট্রি চিনেছে ন্যাশনালি অ্যান্ড গ্লোবালি বিকজ অফ দ্যাট অর্গানাইজেশন। মানে কোম্পানিটা এরকম ছিল, IIT IIM ছাড়া কথা বলে না, এরকম টাইপের। তো এখনো আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট বিগ 4। যারা হয়তো আমায় শুনছে বা যদি চেনে, তারা জানে যে কোনটার কথা বলছি। আমরা এখানে বলতে পারছি না বিকজ অফ প্রাইভেসি, কারণ প্রাইভেসি আছে, পারমিশন নিতে হয়। অনেকেই হয়তো বলে দেয়, কিন্তু এথিক্যাল অ্যাক্টসে বলা হয় যে যদি তুমি কারোর নাম নাও, তাহলে তার কাছ থেকে একটা প্রায়র পারমিশন নেওয়ার কথা। আমি কারোর কাছ থেকে চাইলে কেউ আমায় না বলতো না। তো যেহেতু আমি নিতে পারিনি, সেহেতু আমার না বলাটা এথিক্যাল গ্রাউন্ডটাকে আমার করার দরকার আছে। আর এথিক্স ছাড়া কিছু হয় না, ইট উইল হ্যাভ টু বি এথিক্যাল। And I worked there for almost 16 years. আজকে এই কান্ট্রিতে লাঞ্চ করছি, কালকে ওখানে গিয়ে ডিনার করছি, এরকম একটা কোম্পানি ছিল, ঠিক আছে। এখানে সবাই আমার মতন যারা আছে, তারা সবাই হাই ফ্ল্যাট। একটা কথার কথা বলি, জেনারেলি আমরা যখন ইউকেতে যাই বা লন্ডনে করি, তখন এটা সবাই অনেকে অনেক জায়গায় কমপ্লেন করেছে যে ইমিগ্রেশন একটু অন্যভাবে দেখে, একটু টাইম নেয়। হ্যাঁ, না কে এসছে মানে ওই দেশ থেকে। আমাকে বলা ছিল তুমি কোম্পানির কার্ডটা শুধু শো করো। আমি আমার পাসপোর্টের সঙ্গে আমি আমার কার্ডটা দিয়ে দিয়েছিলাম। তো আমি উঠে দাঁড়িয়ে বলছি, স্যার ওয়েলকাম টু লন্ডন। ইট ওয়াজ আ স্যার। তখন বুঝতে পেরেছিলাম এটা কী ধরনের, কোন জায়গার কোম্পানি, মানে বা কোন প্রজাতির কোম্পানি। তো এরকম বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আমি কাজ করেছি, অ্যান্ড আই লার্নড আ লট। আই মেড লট অফ ফ্রেন্ডস, মানে খুব ভালো ভালো বন্ধু, যারা প্রতিষ্ঠিত এবং ভালো মানুষ, অ্যান্ড ভেরি প্রফেশনাল, শার্প প্রফেশনালস একদম। এটা করতে করতে হঠাৎ আমার আলাপ হলো বিদেশেই কিছু লোকজনের সঙ্গে, যারা আমাকে ইন্সপায়ার করলো যে ওয়াই কান্ট্রি স্টার্ট আ বিজনেস, দিস দ্য রাইট টাইম। আমিও প্রায় হাঁপিয়ে গেছিলাম যে এই এক্সেল শিটের মধ্যে বাঁচবো সারাক্ষণ, কত এঙ্গেজমেন্ট মার্জিন হলো, কি করছি জীবনটাকে। আমি ঘুরতে ভালোবাসি, ফটোগ্রাফি করতে ভালোবাসি, হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে। আমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসি, হ্যাঁ,
বাংলায় যেটাকে বলে ল্যাদ খাওয়া, ল্যাদ খেতে ভালোবাসি। হ্যাঁ, আমার সাদা মানে আমার কি বলে ওটা সাদা থাকতে হবে, কলারটা সাদা থাকতে হবে, সব সময়ের জন্য নিজেকে ভালো দেখাতে হবে, পরিপাটি পরিচ্ছন্ন দেখাতে হবে। এটা তো ঠিক নয়, এটা লাইফ নয়। এই লাইফটা হয়তো অনেকেই পছন্দ করে, ঠিক আছে, কারণ এই লাইফের একটা বিরাট মোহ আছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে না, অরিজিনাল অনিন্দ যে সে কিন্তু কোথাও না কোথাও হারাচ্ছে। দেন আমি ইন্সপায়ার্ড হয়ে আই ডিসাইডেড যে আমি এবার নিজে কিছু স্টার্ট করি। তো আমার বাংলাদেশ, আমার টেরিটরি ছিল বাংলাদেশ, ভুটান, তারপর ওইদিকে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ব্রুনাই, দুবাই, ইউএই, ঠিক আছে, এগুলো ছিল আমার। তো আমার একদম রিয়েল সেন্সে যে এন্টারপ্রেনিয়রশিপ যেটাকে বলা হয়, তো রিয়েল সেন্সে এন্টারপ্রেনিয়রশিপ আমার স্টার্ট হয় করলাম লন্ডনে, রেজিস্টার্ড হয়। প্রথম তোমার কোম্পানি লন্ডনে রেজিস্টার্ড হয়, দেন সেখান থেকে বাংলাদেশে, এবং আমি স্টার্ট করি হচ্ছে বাংলাদেশ থেকে। আর আমার যে মানে প্রমোটার যে ছিলেন উনি খুব বড় একজন ওখানে শিল্পপতি ছিলেন অলরেডি। তার সঙ্গে আমার সঙ্গে জয়েন করলো সৌরভ দাস বলে আমারই কলিগ, অ্যান্ড হি ওয়াজ আ ব্রিলিয়েন্ট গাই। কারণ ও আমাকে বুঝতো, আমি এমন একটা ডোমেন নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম, দ্যাট ইজ নোন অ্যাজ আ কনসাল্টিং অ্যান্ড অ্যাডভাইসারি, যেটা খুব কম লোকই করে, খুব কম লোক বোঝে কনসাল্টিং অ্যান্ড অ্যাডভাইসারি। তার আমারটা ছিল হচ্ছে মোস্টলি তোমার টেকনোলজি অ্যাডভাইসারি অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক অ্যাডভাইসারি, যেটা আমি করেছি, বললাম যেটা আমার সেই গ্লোবাল কোম্পানি বিগ ফোরে এতদিনের লার্নিং যে তোমার। তো এই জার্নি শুরু করতে করতে করে প্রথম অবস্থায় আমরা স্ট্রাগল করেছি, যে নতুন কোম্পানির একটা ব্যাপার থাকে যে নতুন কোম্পানিকে চট করে কেউ ব্যবসা দেয় না, মানে স্পেশালি গভর্নমেন্টের একটা নিয়ম আছে 5 বছরের পুরনো কোম্পানি না হলে গভর্নমেন্টের টেন্ডারে পার্টিসিপেট করা যায় না। তো এটার একটা উপায় ছিল যে কোনো যদি বিদেশি কোম্পানি বা কোনো বড় কোম্পানি সে যদি লিড বিডার হয়, তাহলে আমি তার অ্যাসোসিয়েটেড বা জেভি পার্টনার হয়ে আমরা পার্টিসিপেট করতে পারব। তো এরকমই একটা ঘটনায় আমার পুরনো কোম্পানি, যেখান থেকে আমি অত লার্ন করেছি, সে একটা বড় পিচ করলো, এবং সেই পিচটায় তারা আমার হেল্প চাইলো বাংলাদেশে। অ্যান্ড দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। টোটাল কাজটা নিয়ে আমি কাজ শুরু করলাম, প্রপোজাল লেখা, ক্লায়েন্টের কাছে যাওয়া, ক্লায়েন্টের থেকে বোঝা, কোয়ারিজ থাকলে সে কোয়ারিজগুলোকে নিয়ে যাওয়া। তাতে আমার এখানকার কোম্পানি, যেটা বিগ ফোরের যে আমার পুরনো কোম্পানি, যেটা আমি লাস্ট ছেড়ে এসেছি অ্যাজ এ ডিরেক্টর, ঠিক আছে, তাদের সুবিধা হয়ে গেল, এবং আমরা প্রজেক্টটা উইন করি। অ্যান্ড প্রজেক্টের ভ্যালু ছিল 40 কোটি টাকা। ফার্স্ট বিড 40 CR আমরা স্টার্ট করি। আমাদের একটা পোর্শন ছিল তার মধ্যে। আরও কিছু ফ্রান্স, স্পেন এর কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ হলো, যারা আমাকে চিনতো পার্সোনালি, মানে যেহেতু আমি বিগ ফোরে ওরকম একটা এতে ছিলাম, সেই জন্য আমার ট্রাস্ট পাওয়াটা কোনো প্রবলেম হয়নি। যে মানে লোকের একটা ছিল বাংলাদেশি কোম্পানির সঙ্গে কীভাবে কাজ করবে না করবে, কিন্তু যেহেতু বিং অ্যান ইন্ডিয়ান আমি ওখানে ইনভেস্টার হিসাবে গেছি, প্লাস আমার ওই ব্যাকগ্রাউন্ড ছিল, সেই জন্য আমি তাদের কাছ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্সেস পেয়েছি, যেটা ওখানকার লোকাল কোম্পানিরা পেত না। তারপর আমি একটা বাংলাদেশে একটা বড় কাজ পেলাম, উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং জব, মানে একটা পোর্টের ট্যারিফ রিস্ট্রাকচারিং, তার কাজ পেলাম। তো সেখান থেকে স্পেনের একটা কোম্পানি আসলো, বিশাল কোম্পানি, তারা লিড বিডার হলো, আমরা আবার জয়েন্ট ভেঞ্চার পার্টনার হলাম। সেই কাজটা আমার টোটাল উঠলো হচ্ছে প্রায় 18-20 crores। তো ওখানে তোমার হিসেব করলে তুমি আবার দেখো কত, মানে একটা স্ক্র্যাচ কোম্পানি থেকে জয়েন করে তুমি ফার্স্ট 1 ইয়ারের মধ্যে 80 কোটি 40 প্লাস 40 অলমোস্ট 80 CR তুমি একটা টার্নওভারে চলে গেলাম। তারপরে কিছু ছোট প্রজেক্ট আসলো, 5 কোটি 7 কোটি এরকম প্রজেক্ট, অ্যান্ড ইট ওয়াজ ডুইং ওয়েল। আমার ফার্স্ট ইয়ারের গ্রোথ ছিল প্রায় 254% গ্রোথ ছিল। প্রজেক্টগুলো তুললাম, এক্সিকিউট করা শুরু করলাম, করতে করতে ক্লায়েন্টের কাছে নানা রকম প্রবলেমস হয়, সেটা পার্ট অফ বিজনেস।
কোম্পানি এবার প্ল্যান করলো যে আরো কিছু, এই কোম্পানিতে তুমি কি অ্যাজ এ এন্টারপ্রেনার? হ্যাঁ, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, মানে অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর, শেয়ার হোল্ডার, shareholder, ডিরেক্টর। I was a chairman of that company. I played that role. Even logo ডিজাইন করা, কোম্পানি কিরকম হবে, ফন্ট, সমস্ত কিছুই করা বসে বসে। রাত জেগে আমার প্রপোজাল করে দেওয়া, মানে একসঙ্গে অনেক প্রপোজাল সাবমিশন চলছে, যতগুলো সাবমিট করতে পারি করছি, কোনটা হবে, কোনটা সিলেক্টেড হবে জানি না। বড় হয়েছে যাদেরকে নিয়ে অনেকে সমালোচনা করে যে এত টাকা বানিয়েছে, কেউ বাই চান্স হয়নি। এটা আমি সবাইকে বলতে চাই, বাই চান্স কেউ হয় না, কিছু না কিছু থাকে তাদের ভেতর, কিছু না কিছু স্যাক্রিফাইস থাকে, হার্ডওয়ার্ক থাকে, সিনসিয়ারিটি থাকে, গ্র্যাটিটিউড থাকে, তাই জন্য তারা বড় হয়। রাউন্ডেও ভালো ব্যবসা করা যায়, ঠিক আছে। আমাদের দেশেই কিছু কোম্পানি আছে, একটা কোম্পানির নাম শুনলেই হয়তো লোকে জানবে যে এটা এথিক্যালি কাজ করে। হ্যাঁ, তার চেয়ারম্যান এবং মানে আমি যাকে হার্ডকোর ফলো করতাম, রতন টাটা, আমি, সেও তো এথিক্যালি। তো সেখান থেকে এটা হচ্ছে, আমি বলছি তোমার 2019। হ্যাঁ, এবার আমাদের তখন প্ল্যান চলছে ক্যাম্বোডিয়াতে একটা কোম্পানি খোলার, সিঙ্গাপুরে একটা কোম্পানি খোলার, ওই একই কোম্পানি, সিঙ্গাপুরে একটা কোম্পানি খোলার, আরেকটা হচ্ছে কানাডাতে একটা খোলার। মানে আমরা তখন এতটা এগিয়ে গেছি। স্পেনের যে কোম্পানিটার সঙ্গে কাজ করেছিলাম, ওরাও আমাদের ইন্সপায়ার করছিল যে তোমাদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে, why don't you open a small company in Spain, মাদ্রিদে। হ্যাঁ, তো মাদ্রিদ তো জানোই, ইটস a beautiful place। তো এই সমস্ত প্ল্যান হয়ে গেছে, ফাইন্যান্স প্ল্যান হয়ে গেল যে কি করতে হবে। আমার প্রায় 6 মাসের প্ল্যান হয়ে গেল যে আমি বিভিন্ন এই দেশগুলোতে গিয়ে আমাকে কোম্পানি সেট আপ করে, লোকজন অ্যাপয়েন্ট করে হবে। ভালো ভালো ছেলে মেয়ে আমরা, মানে ইন্ডিয়া থেকে, ওদের ওখান থেকে, বাংলাদেশ থেকেও যারা খুব ডাইনামিক, তাদেরকে একটা মানে শর্ট লিস্টিং করলাম যে এদেরকে নেওয়া হবে এবং বিভিন্ন পজিশনে দিয়ে দেওয়া হবে। সারা পৃথিবী লাল হতে শুরু করলো কোভিড, তখনও বুঝতে পারিনি যে এরকম জায়গায় যাব। এবার এই প্রজেক্টগুলো সবকটাই হয়, যে কটা প্রজেক্ট হয়েছে এটা বলে লং টার্ম প্রজেক্টস, 3 থেকে 5 বছরের প্রজেক্ট হয় প্রজেক্টগুলো। তো পেমেন্টগুলো তুমি পাবে এক একটা ডেলিভারেবলের এগেনস্টে। পাচ্ছিলাম, কাজ হচ্ছে, স্পেন থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, সে কাজ হচ্ছে, হতে হতে দম করে কোভিডটা হিট করলো। আর এত সাংঘাতিক হলো যে বুঝে উঠতে পারছিলাম না কি করব। ক্রমশ সব শাটডাউন হওয়া শুরু করলো, আমি আটকে গেলাম ওখানে। আমার আসার কথা ছিল 14 মার্চে, একটা মিটিং ডাকা হলো, এটা আমার ক্লায়েন্টই মিটিং ডাকলো 17 মার্চ। আমি 14 মার্চের টিকিট ক্যান্সেল করলাম, করে আমি বললাম 17 তারিখে আমি যাব। 15 মার্চে বর্ডার সিল্ড হয়ে গেল। 2.5 মাস আমি ঘরে আটকে ছিলাম। তখন রান্না শিখলাম, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি, ডিপ্রেসড হয়ে যাচ্ছি, কারোর কোনো খবর পাচ্ছি না, বাড়ির কোনো খবর নেই। তখন তুমি বাংলাদেশে? আমি তখন বাংলাদেশে, কমপ্লিটলি স্টাক। মানে সেই সত্যজিৎ রায়ের অপুর মতন গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতাম, ঘরের ভেতর হাঁটাহাঁটি করতাম, অল স্টাক। আমার পেমেন্ট নেই, পয়সা দিয়ে কী হবে, ফিরতে হবে এসে। আর তখন ছিল যদি মারা যায় তখন ডেড বডিও পাওয়া যাবে না। পাশে দেখতাম যে আকাশটা নীল হয়ে গেছে, সুন্দর সুন্দর মেঘ দেখা দিচ্ছে, ফটোগ্রাফি শুরু করলাম, ভালোবাসতাম ফটোগ্রাফি করতে, বিভিন্ন কতদিন আর করা যায় এসব। হঠাৎ করে ইভাকুয়েশন প্ল্যান দিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে অ্যাপিল করলাম, রিজেক্টেড। প্রথমটা তো হলো না, বললাম গেল, বললো 1 মাস পর। এম্বাসি যথারীতি যোগাযোগ রাখছিল, তো আলটিমেটলি ইভাকুয়েট করলাম। তখনও আশা ছিল যে কিছু একটা হবে, বুঝতে পারিনি যে এটা এরকম হবে, এত লং চলবে। হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না কি করব। এরকম পয়সা আসছে না, কিন্তু এমপ্লয়ীদের আমার কিছু কমিটমেন্ট আছে, 100% করে তাদের স্যালারি পাঠানো হতো। আমার আস্তে 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 ফান্ড চোকড হয়ে গেল আমার নিজের। বাংলাদেশ থেকে টাকা আসছে না, ব্যাংক ট্রান্সফার হচ্ছে না, সব বন্ধ।
I was on the verge of selling my house. মানে আমার তো মনে ছিল না, আমি যাদেরকে এনেছি যারা আমার দিকে অত ভালো চাকরি ছেড়ে এসছে জাস্ট একটা স্টার্ট আপে, এটা স্টার্ট আপ সো কল্ড, আমি কি করে ফেলে দিই, তারা কোথায় যাবে আমি যদি এখন না বলে দিই। আমি বাঁচতে পারতাম, আমার কাছে যা টাকা ছিল আমি ভালো মতো বাঁচতে পারতাম। তো খাওয়াটাও কম্প্রোমাইজ করে ফেললাম, দেখি যদি আমার অল্প খাওয়াতে কিছু বাঁচে তাহলে আমি ওদেরকেও করতে পারবো। যারা চাকরি করতো তাদের মায়না ছিল বড় বড় কোম্পানিতে, তখন আমি জিজ্ঞেস করতাম আমার পুরোনো কোম্পানিগুলো, না আমরা তো মায়না পাচ্ছি 28 তারিখেই পাই, কোনো কমায়নি। তখন কষ্ট হতো, কি করলাম। তখন বললাম না, বলে বাঙালির বোধহয় এটা একটা প্রবলেম। আনন্দর সময় যখন হয়েছে তখন আমি 5 স্টারে গেছি, যেই আমার একটা লসে হয়েছে সঙ্গে সঙ্গে আমি ভেঙে পড়ছি। বললাম না, এটা করলে চলবে না। বরাবরই তোমার ভালোবাসতাম, জিমে যাওয়া শুরু করলাম। তখন লোকে অনেক রকম খেত, আমি খাবারের ইচ্ছেটা আমার ছিল না। আমার বারবার মনে হতো যে আমার যারা রয়েছে তাদের টাকাটা কি করে দেবো। তার মধ্যে এই অবস্থাতেই আমার একটা পার্সোনাল ডিজাস্টার হলো, একটা ইমোশনাল ডিজাস্টার। আই ওয়াজ ব্রোকেন অলমোস্ট, যে কি করবো। বাংলাদেশের ওটা প্রায় বন্ধ হয়ে গেল। স্ট্রাগলিং পয়সা বেরিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে একদম আস্তে আস্তে লালের দিকে চলে যাচ্ছে আমার সেভিংস, আর কিছু নেই। গাড়িটা বড় প্রিয়, বেচে দেবো, তোমার ব্যাপার দিলে কতদিন চলবে। এক শুভানুদ্দায়ী, সেও বাংলাদেশের ব্যাপার, তার বিরাট কোম্পানি, সে হঠাৎ যোগাযোগ করলো, কাকতালীয় বললো, কিন্তু আমার সবকটা টেকনোলজি সবকটা সাইট আছে, আমার অ্যাডভাইজারি আর স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি কনসাল্টিং তুমি করবে কিনা। দেন আমি বললাম হ্যাঁ করবো। বললো তাহলে তুমি আমাদের অ্যাজ এ ডিরেক্টর জয়েন করবে। এই করতে করতে 6 মাস কেটে গেল। আমার তখন বলতে পারো ব্যাংক ব্যালেন্স ঠিক পড়ে রয়েছে, আমার মনে আছে 62,000 টাকা। আবার ফ্লাই করলাম বাংলাদেশে, ওই থার্ড ওয়েভটা যখন হয়ে গেল জয়েন করলাম। অবভিয়াসলি অনেক কম্প্রোমাইজড একটা সাস্টেনেন্স অ্যামাউন্ট অ্যাজ এ ডিরেক্টর পেতাম। বললাম ঠিক আছে, মেনে নিলাম। আর আমার সামনে ভালো দিনই আসছে, এইটা আমি বিশ্বাস করা শুরু করলাম। ওই যে একটা কথা আছে, দেখবে দ্য সিক্রেট বলে একটা বই আছে, তাতে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। তো ল অফ অ্যাট্রাকশনে তুমি যদি সারাক্ষণ অ্যাট্রাক্ট করো যে খারাপ হবে, তাহলে তোমার খারাপ হবে। আর যদি তুমি মনে করো তোমার ভালো হবে, তো ভালো হবে। ঠিক আছে, যার জন্য বলা হয় যে রিচ বিকাম রিচার, পুয়ার বিকাম ওয়ার্স্ট। কারণ পুয়ার হচ্ছে যদি আমার কাছে টাকা চলে গেল, আমার কালকে কি হবে, আমি মরে যাবো, এই চিন্তা করে। আর রিচ ভাবে আছে আমার 5,000 টাকা গেছে, এটা আমি কি করে 10 বানাবো। 5,000 টাকা তো রিকভার করবোই, আরো 5,000 টাকা প্রফিট করবো। দ্যাটস কলার ল অফ অ্যাট্রাকশন। ওই বইটাও পড়া হয়ে গেছে, দুনিয়ার বই পড়ে ফেলেছিলাম কোভিডের সময়, ওই একটা বড় উন্নতি হয়েছিল আমার। তো এই কোম্পানিটাও দারুণ শুরু হলো, ভালো প্রজেক্ট পাওয়া শুরু হলো। অ্যান্ড তো এই করতে করতে যখন এবার আমার ওটার বয়স হয়েছিল খুব বেশি হলে 7-8 মাস 9 মাসের মতো, যথারীতি আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে গেল। ইন বিটুইন এর আগে যে ঘটনাটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। এর মধ্যে যখন আমি এরকম একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা সাইকোলজিক্যাল ডিজাস্টার, তখন আমি ভাবলাম যে কি করব। এদিকে বাড়িতে দেখাতে হবে যে আমি কাজ করছি। আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে গেছে আমাদের মিষ্টি হাবের ওখানে পাশে আমি গাড়িটা দাঁড় করালাম। একটা চাওয়ালা ছিল, চাওয়ালাটা, ওটার থেকে আমি সব মিলিয়ে পুরো এটাতে আমি 10 কাপ চা খেতাম। গাড়িতেই ঘুমাতাম। বাড়ির লোক ভাবতো আমি কাজ করতে গেছি। চাওয়ালাটা এরকমও হয়েছিল, আমাকে ফ্রিতেও চা খাওয়াতো। বুঝতে পেরেছিল যে এ বোধহয় আরো গরিব আমার থেকে, হ্যাঁ খাওয়াই, এই গাড়ি বোধহয় কারো ড্রাইভার হিসেবে আসে। হ্যাঁ, উস্কো চুল, দাড়ি। হ্যাঁ, তো এরকমও হয়েছে, চাওয়ালাটা আমার বলেছিল দুঃখ করো না, তোমার মাইনা দিয়ে দেবে তোমার, এরকম টাইপের ব্যাপার। তো আই এনজয়েড থরলি। আমি ওকে জিজ্ঞেস করলাম কত চা বিক্রি করিস। ও বললো হয়ে দিনে তো 1,000 টাকা মেরেই দিই। 1,000 ফিট কত?
বলো আপনি তো জানেনই একটু দুধ আর জল আর অনেকটা চা তো মোটামুটি খারাপ থাকে না। ভাবলাম বাহ, এই তো চা বানায়, এ যদি ভালো করে মুখে হাসি নিয়ে বাঁচতে পারে। আমি এত বড় একটা গাড়িতে বসে আছি, এখনো বিক্রি করিনি, আমার মাথার তলায় ছাদ আছে, এসি এখনো চলে, হ্যাঁ, খাবার পাই, তাতে আমি কেন এরকম দুঃখী হয়ে থাকবো? সো দ্যার ইজ নো স্পেস ফর দ্য নেগেটিভিটি, লেটস এক্সেল। আমাদের ইকো পার্ক, সেখানে গলফ ক্লাবের ওখানে তখন সবুজ অনেকটা, কাজ চিন্তা করতাম, দেখা যাক কি হয়। এরকমই একটা অবস্থাতে আমার আলাপ হলো এক ভদ্রলোকের সঙ্গে, যে আমার এখন পার্টনার, মাই ফ্রেন্ড অ্যান্ড পার্টনার, নীল ল। বললো আচ্ছা তুমি এখানে ছিলে, আমার দাদা তো ওখানে সিনিয়র পার্টনার ছিলেন, তুমি চেনো? না। হ্যাঁ। উনি এবার দাদাকে গিয়ে বললেন, দাদা বললো আরে অনিন্দ আমাদের খুব প্রিয় ছিল, অনেকগুলো কোম্পানি, সেখান থেকে উনি আমায় বললেন যে আমার কোম্পানিগুলো একটু স্ট্রাকচার, তাহলে ইজি। এই বলতে বলতে হঠাৎ করে উনি আমায় বললেন আমার টি গার্ডেন আছে। আমি চায়ের তো কিছু বুঝি না, আমি তো কফি পার্সন। তো ওখান থেকে আমার জার্নি শুরু হলো ওনার সঙ্গে। গেলাম, উনি নিয়ে গেলেন টি গার্ডেনে, গাড়ি চালিয়ে গেলাম। দেন দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং মোমেন্ট। সেখান থেকে আই বিকাম আ পার্টনার ফর দ্যাট কোম্পানি। আমি কিছু ইনভেস্ট করলাম এবং আমাদের জার্নি স্টার্ট হয়। দেন আমি চা শিখতে শুরু করলাম। তখন দেখলাম চা ইজ নট আ টি, tea is not like another hot beverage. It's like it's a art, culture, history, story, এগুলো রয়েছে। এবং আমবাং বলে একটা জায়গা আছে, উনি অনেক বছর ধরে ছোট ছোট ফার্মার্সদের নিয়ে একটা কমিউনিটি বিল্ড করছিলেন। মানুষ জানে না যে প্রত্যেকটা চায়ের পেছনে কিছু চোখের জলও আছে, স্টোরিজ দিয়ে। তো কোম্পানিটার নাম হচ্ছে স্মল টি গ্রোয়ার্স, উইচ ইজ এসটিজি টি। এবং আমি সবচেয়ে ভালো লেগেছিল যে এত এথিক্যাল। যদি বলেছিলেন আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবো না, তাতে আমার চা যদি বিক্রি না হয় হবে না, প্রাইস হাই থাকার জন্য। তো অনিন্দ কি করা যায়? উই স্টার্টেড টুগেদার। আরেকজনও পার্টনার ছিলেন ওনার, আছেন এখনো, দেবাশিস দা। তো আমি প্রোডাকশানে গিয়ে বসলাম ওখানে। জায়গাটা এত ভালো, মানে জায়গাটাতে ঢুকলেই তুমি, জায়গাটায় কিচ্ছু নেই, হয়তো সারাদিনে 3টে গাড়ি আসে, তুমি ঢুকলেই তোমার মনে হবে যে তোমার চারদিক থেকে পজিটিভ ভাইব তোমার গায়ের ওপর দিয়ে বয়ে চলেছে। মানে আমি যে এতটা ল্যাভিশলি থাকতাম, করতাম, সেটা আমি ওখানে একটা হাম্বেল স্টেজ, এখানে মানে বিছানায় শুলে মনে হবে তুমি প্রায় কাঠের ওপর শুয়ে আছো, কম্বল তুমি ওরকম পাবে না, ছোট্ট একটা বাথরুম, তার গিজারটা প্রায় ধরো বড় ধরনের কেটলির যা সাইজ হয় তার থেকে বেশি নয়, এই তুমি চালালে শেষ হয়ে গেল জল, এরকম টাইপের, কাঁপতে থাকো। তো এরকম somehow it was touched, মানে you will feel touched যখন খাওয়াতো ওরা। ওদের ওই ছোট্ট একটা ডাইনিং ছিল, সেখানে খেতাম, মানে মনে হতো এর থেকে অসাধারণ খাবার আর হয় না পৃথিবীতে। আমি তো অনেক জায়গায় খেয়েছি পৃথিবীর বিভিন্ন, এটার সঙ্গে ভালোবাসা, অদ্ভুত ভালোবাসা। তো সেখান থেকে আমার শুরু হলো। আমি নিজেকেও দেখলাম আমার একটা পরিবর্তন স্টার্ট হলো। অ্যান্ড পারপাস অফ লাইফ আই গট ইট। এই যে পারপাস লাইফে, কিন্তু বড় হওয়াটা ব্যাপার না। লোকে বলে না আমি সাকসেসফুল, নো নো নো, সাকসেসের ডেফিনেশন ইজ নট অ্যাচিভিং সামথিং, ইজ নট সাকসেস। আমি আজকে একটা ছোট বাড়ি থেকে বড় বাড়িতে গেছি, আই হ্যাভ অ্যাচিভড সামথিং। আমি ছোট গাড়ি থেকে বড় গাড়িতে গেছি, আই হ্যাভ অ্যাচিভড সামথিং। আমার একটা সুন্দরী দেখে কাউকে বিয়ে করেছি, দ্যাট ইজ আই হ্যাভ অ্যাচিভড সামথিং। বাট সাকসেস যখন এথিক্স অ্যান্ড তোমার ফলোয়ার বাড়ে এবং তোমাকে তারা মনে করে যে তুমি তাদের আইডল, এবং তুমি যখন অনেক মানুষের জন্য কিছু করতে পারবে, দ্যাট ইজ কল আ সাকসেস। আদারওয়াইজ আমরা সব কিছু অ্যাচিভ করেছি এবং যেটা যে কোনো সময় চলে যেতে পারে। তো এটা হচ্ছে লাইফের পারপাস। লাইফের পারপাস না থাকলে তুমি ম্যানেজার হতে পারবে, তুমি ভাইস প্রেসিডেন্ট হতে পারবে, তুমি প্রেসিডেন্ট হতে পারবে, তুমি লিডার হতে পারবে না। ইউ নিড টু বি আ successful for that. People will follow you. People will follow for your ethics. People will follow for your struggle. People will follow for your how you have, all of a sudden you wake up and 1 second তুমি একটা স্ট্রাগল থেকে আবার উঠেছো,
সো লাইফটা রোলার কোস্টারের সঙ্গে তুলনা করা যায়। এবং আমার মনে হয় লাইফে যদি স্ট্রাগল না থাকে, ইটস আ অ্যামেজিং ফুড উইদাউট সল্ট। সংঘর্ষ থাকতেই হবে, লাইফে স্ট্রাগল থাকতেই হবে, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকতেই হবে। তো আজকে একটা পাখিকে ভিজিয়ে দিলে সে উঠতে পারে না। পাখির পারপাস হচ্ছে সে উড়বে, নীল আকাশ দেখবে, মেঘ দেখবে, সে গাছের ওপর বসবে। তাকে যদি আমি একটা ভারী কিছু পরিয়ে দিলাম, সে কি উঠতে পারবে? তার লাইফ তো শেষ, পারপাস ইজ এন্ড। সো পারপাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। মাইল গাড়ি চালাতে আমার ভালো লাগে, কারণ আমি এখান থেকে স্টার্ট করি, আমরা সোজা চলে যাই দার্জিলিং, স্ট্রেট হিট করি। শুকনা ফরেস্টে যখন ঢুকি তখন রাত্রির 1টা-1.5টা, মাঝে মাঝে লাইটটা বন্ধ করে দেখে নিই, নানান চোখ ঠোক জ্বলছে নীল লাল, কিন্তু দারুণ লাগে। তো ইনটু দ্য উডস আমার লাইফে একটা বিরাট বড় ব্যাপার এসছে, যে আমি যখন এই এতে গেলাম চায়ের এতে, এটা ইনটু দ্য উডস বেসিক্যালি, যে একটা অদ্ভুত একটা জায়গায় যেখানে ইউ উইল ফিল দ্যাট সামওয়ান ইজ টাচিং ইউ উইদাউট এনি ইন্টেনশন। নেচারের সাথে তোমার যে একটা সংযোগ, হ্যাঁ, নেচার আমার ভেতরে আছে। এটা অ্যান্ড মাই লাস্ট উইশ দ্যাট আই উড লাইক টু ডাই আপন দ্য হিলস। মানে আমার জীবনের স্বপ্ন হচ্ছে যে আমি ঘুম থেকে উঠবো, সামনে হিমালয় দেখবো, সাদা পাহাড়, ঠিক আছে, কুয়াশা ঘেরা আকাশ, আর আমি যেদিনকে লাস্ট চোখ বন্ধ করব তার আগে আমি হিমালয়টা দেখতে চাই। That is my dream. And my another dream is that I would like to create a very happy employee based. আমাদের কোম্পানিতে যারাই কাজ করবে তারা কোথাও গিয়ে তোমার কি মনে হয় যে এই যে এন্টারপ্রেনারশিপ জার্নি, যেটা আমরা প্রথমেই শুরু করেছিলাম, যে অনিন্দদাকে আমরা শুধুমাত্র এন্টারপ্রেনার বলবো না, এজ এ এক্সপ্লোরার, জীবনের প্রতি পলে প্রতি মুহূর্তে তুমি এই যে নিজেকে এক্সপ্লোর করে যাচ্ছ, এবং ডে বাই ডে আপস থেকে ডাউনস থেকে যে জায়গা থেকেই হোক, তুমি নিজেকে কিন্তু বারবার নতুন ভাবে দেখার চেষ্টা করছো। আমি সমুদ্র থেকে পাহাড় হেঁটেছি। সমুদ্র থেকে পাহাড় হাঁটলে বালির উপর দিয়েও হাঁটতে হয়, আপস অ্যান্ড ডাউনসেও যেতে হয়, বোল্ডারের উপর দিয়েও হাঁটতে হয়, হোঁচট খেতে হয়, কেটে যায়, ঝরে যায়, ওটাকে একটু ফু দিয়ে আবার এগোতে হয়। আজকে আমরা একটা অন্যরকম এন্টারপ্রেনারশিপের গল্প শুনলাম। যারা এন্টারপ্রেনারশিপে আসবে বলে তোমার মনে হয়, তাদের জন্য তোমার যদি কিছু বার্তা থাকে? You'll have to be innovative. তোমাকে ইনোভেটিভলি চিন্তা করতে হবে। And learning skill, তুমি এই যে অল টাইম তুমি শিখেছো, লার্নিং নেভার এন্ডিং। লার্নিং তুমি মৃত্যুর আগে পর্যন্ত মৃত্যুটাকে ফিল করো এন্ড লার্ন করো, আমি মনে করি সেটাও লার্নিং। তুমি জীবনের শেষ যখন যাবে, ব্যাগে যেন একটা লার্নিং এর বই থাকে, পাশে যেন একটা বই থাকে, ইয়েস আই হ্যাভ লার্নড থ্যাঙ্কস টু গড, এটা যেন থাকে। আর বেইমানি করতে তার ফল খারাপ হয়। এবং কাউকে যদি কথা দাও যে থাকবে, মানে তার থেকে বেরিয়ে যেও না, কারণ ব্রোকেন হার্ট syndromes is actually killing the world. People are getting separated, people are somehow not emotionally getting attached. একটা সমীক্ষাতে বলছে যে প্রচুর সিঙ্গেল বাড়বে, মেয়েরা অনেক বেশি ফোকাস করবে তাদের কেরিয়ারে, নট টু দ্য রিলেশনশিপ, ছেলেরাও সেই জায়গায় যাচ্ছে, তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো সেখানে ইমোশনালি অ্যাটাচড হও, কষ্ট পেতে পারো, তার মানে এই নয় ভালোবাসা ভুল। ভালোবাসার জায়গায় আছে, সারা জীবন আছে, সারা জীবন থাকবে, ওটা থাকবে, ওটা মানুষের একটা জায়গা। আর লোকে বলে যে তোমার প্রফেশনাল এটা পার্সোনাল লাইফটাকে আলাদা করো, সম্ভব নয়, ইম্পসিবল, সম্ভব নয়। একটা মুনি ঋষি কি পারবে ভগবানকে আলাদা রাখতে, তার নিজের খাবারটাকে আলাদা রাখতে পারবে? সব একসঙ্গেই হয়। আমরা সামাজিক জীব, আমরা সমাজে যতক্ষণ আছি। আর আরেকটা কথা হচ্ছে, একাকিত্বটা কিন্তু একটা নেশা, এটা একটা ধারণা, এটা আমরা একটা একাকিত্বের বাসা বানাই। আমরা কেউ একা নই, তুমি তো আমার সঙ্গে আছো, আমি কি একা? হয়তো আমার একা, আমি
কিন্তু তুমি তো আমার সঙ্গে আছো। আমি যে আশপাশে তাকাই, আমি একটা লোককে দেখতে পাই, আমি তো একা নই। আমি তো এমন একটা জায়গায়, আমি একটা ডেজার্টের মধ্যে দাঁড়িয়ে নেই তো, যেখানে আশপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো একাকিত্বটা একটা নেশা এবং এটা একটা অ্যাডিকশন। সোজা কথায় দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করা লাগবে। একদম। পারসেপশনটা আমার মনে হয় যে জাজমেন্টাল হয়েও না, প্রত্যেকে প্রত্যেকের মতন হয়, কাউকে জাজ করো না। ও যেরকম ও সেরকম, আমি এরকম আমি এরকম, যতটা পারবে ম্যাচ করানোর চেষ্টা করো। কেউ কাউকে জাজ না করলে কিন্তু বন্ডিং হয়ে যায়। আর এমপ্যাথি থাকা উচিত মানুষের প্রতি, মানে যেটাকে মনুষ্যত্ববোধ বলা হয়, সেটা থাকা উচিত। আর লোকে সারাক্ষণ ভাবছে চাকরি করব চাকরি করব, আমি কেন চাকরি উৎপাদন করব না, আমি এটাই বুঝতে পারি না। চাকরি করতে করতে এটাও ভাবা উচিত। আমি আরো এমপ্লয়মেন্ট কেন বাড়াবো না, আমি আরো ইনোভেটিভলি চিন্তা করে, মানে কি প্রবলেম যে আমি যদি 4টে বাইক কিনে আমি কোনো একটা জায়গায় দিয়ে বলি যে আমার বাইক চলবে সারাদিন রাস্তায়, তার থেকে যা আর্ন হবে সেটা আমার আর্ন হবে, তাতে অন্যায় কি আছে? ডিগনিটি অফ লেবার ইজ ডিগনিটি অফ লেবার। কালকে 5 স্টার ছিল, আজকে রোড সাইড। হ্যাঁ, ওকে, এরা মারা যাবে, এরা 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 তোমার ডাইনোসর হয়ে গেছে। এরা মাথা নিচু নামাতে পারছে না, এরা উঁচু জায়গায় ফল যেটা আছে ওই অবধি যেতে পারে, নিচে যে ফল পড়ে আছে সেটা খেতে পারবে না। একটা সময় হবে গাছের ফল থাকবে না, নিচের ফলগুলো থাকবে, সেটা না খেতে পেয়ে এমনিই মারা যাবে, অত বড় শরীর হয়েও মারা যাবে। তো ডাইনোসর হয়েও না। ডাইনোসর যদি মানে ওরকমই হতো তাহলে ডাইনোসর এখনো থাকতো। মানুষ বেঁচে আছে মানুষের ফ্লেক্সিবিলিটির জন্য, এটা। আর ভগবান না মানো, ঈশ্বর না মানো, অন্তত স্পিরিটে মানো, স্পিরিটটা মানো। একটা আছে আমাদের ভেতরে, সবাই ভেতরেই আছে একটা স্পিরিচুয়াল মাইন্ড থাকতেই পারে। সেটা মানুষকে ভালোবাসতে শেখায়, ঠিক আছে, মানুষকে বিপদে সাহায্য করতে শেখায়। ইফ ইউ ক্যানট বি আ ফ্রেন্ড অ্যাট আ গুড টাইম, বি আ ফ্রেন্ড অ্যাট ব্যাড টাইম অ্যান্ড ডোন্ট এক্সপেক্ট। রাইট, you will earn lot of respect. The moment you will have no expectations, you can expect a big respect. আর তুমি কোনো দুঃখ পাবে না। করে যাও, কাজ করো, ভালো কাজ করো, ইনোভেটিভ হও, ক্রিয়েটিভ হও, চিন্তা করো, কপি পেস্ট করো না। তো লাইফের চ্যালেঞ্জটা থাকা ভালো, লাইফের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে শেখা উচিত, এটা আমি নতুন প্রজন্মের জন্য বলবো। আর ল্যাথ খাও, কিন্তু এমন হয়ে যেও না যে ওটাই তোমাকে খেয়ে নেয়, তাই না? দায়িত্বশীলতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেক অ্যাকাউন্টেবিলিটি। ইফ ইউ হ্যাভ মেড এনি মিস্টেক, কমিট এনি মিস্টেক, বলো যে হ্যাঁ আমার ভুল হয়েছে। ভালো হলে ভালোটা শেয়ার করে দাও, 5 জনকে বলো, গ্রেটফুলনেস রাখো, গ্র্যাটিটিউড রাখো, যে হ্যাঁ ও আমার লাইফে কন্ট্রিবিউট করেছে। সে হয়তো তোমার সঙ্গে নেই, সে তোমাকে ভাবেই না বন্ধু হিসাবে, সে তোমাকে খারাপ মানুষ হিসাবে ভাবে, তাও তাকে দিয়ে দাও, ক্রেডিট দিয়ে দাও তাকে। কারণ সে তোমাকে ঘেন্না করতে করতে সে নিজেকে ঘেন্না করা শুরু করে দিয়েছে, তার তো কিছুটা ভালো জিনিস থাকা দরকার, তাকে দিয়ে দাও, ওটা নইলে বাঁচবে না সে একটা সময় পরে। তো দিস ইজ মাই জার্নি, অ্যান্ড আমার জার্নি এখনো এন্ড হয়নি। I would like to die with a proper dress code, হ্যাঁ, মানে যাতে আমি কাজ করতে করতে যাই। and on top, yes that is এছাড়া and STG একটা সাইট আছে, stgt.in বলে একটা সাইট আছে, সেখানে গেলে লোকজন, আমাদের একটা পারপাস হয়েছে, ঢুকিয়েছি। সেই পারপাসে হচ্ছে যে আমরা আমাদের প্রফিটেবিলিটির অনেকটা অংশই আমরা ওই স্মল ফার্মার্স তাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবো, আদার দেন তাদের কাছ থেকে যা বাই করি, মানে গ্রিন লিফ বাই করে আমরা অ্যাজ এ ফিলান্থ্রপিস্ট অনিন্দা করি। এটার জন্য আমার পার্টনার অনেকটাই দায়ী, আমায় স্পয়েল করেছে এরকম ফিলান্থ্রপিক অনিন্দ বানানোর জন্য। এর জন্যই তোমাকে আমি প্রথমেই বললাম যে ইউ আর নট অনলি এন্টারপ্রেনার, না ইউ আর এক্সপ্লোরার ইন লাইফ। আই এম নট আ মানি মাইন্ডেড পারসন, আই এম নট আ মানি মাইন্ডেড পারসন। এরকম একটাই তো জীবন, একটাই জীবন। আমি পরজন্মে বিশ্বাস করি না, আমি গত জন্মেও বিশ্বাস করি না। সোনার কেল্লাই ছিল, হ্যাঁ। তো আমি
সেই অপু নই। তো আমার একটাই জীবন, একটা জীবনে ভালো খারাপ পচা সব ভালো মিলিয়ে সব মিশিয়ে সব সব নিয়ে আমি অনিন্দ। তো তোমার এই যে স্টোরি, আমি আজকে এনসিওর্ড যে আজকে আমাদের যারা শুনবে তারা কিন্তু অন্যভাবে জীবনটাকে দেখবে, তাদের কাছে আজকে অন্য রকম ভাবে তারা পারপাস খুঁজে পাবে যে এক্স্যাক্টলি অনলি মানি মাইন্ডেড হয়ে আমরা যে বিজনেস করি বা এন্টারপ্রেনারশিপ বলে নিজেদের ভাবি, সেটার থেকেও ডিফারেন্টলি কিছু করা যেতে পারে। এবং এটা আমাদের জন্য খুবই ভালো একটা জায়গা। আবারও শুনবো তোমাকে আমরা নিশ্চয়ই। নেক্সট, আবার তোমার জার্নি নিয়ে। ততদিনে so তোমার much. এসটিজির জন্য অনেক শুভেচ্ছা থাকলো। প্লাস আমার আরো দু একটা কোম্পানি বলি খুলেছি। আমার ওয়ান অফ দ্য সাবজেক্ট ইজ এ সাইবার সিকিউরিটি। ও তো সাইবার সিকিউরিটির is a company has started very recently. ওকে, Then I have a small investment in entertainment company যারা শর্ট ফিল্ম বানায়। তো আমি অভিনয়ের কিছু বুঝিনি, আমি ছোটবেলায় মৃত সৈনিকেরও পাঠ করিনি কোনোদিনও। হ্যাঁ, তো মূলত ঠিক আছে, পয়সা লাগে, আমার একটা লাইবিলিটিস আছে, আমার রেসপন্সিবিলিটিস আছে, অ্যাকাউন্টেবিলিটিস আছে, আমার লাগে পয়সা, কিন্তু আমি শুধু ওটার জন্য কাজ করি না, আমার একটা পারপাস আছে। এই পারপাসটা যদি আমার আরও 20-25 বছর আগে আসতো, হয়তো আমি চাকরি করতাম না, আমি আরও ভালো এন্টারপ্রেনার হতে পারতাম। এটা বলে এটা আমি মনে করি। আর আমি সবাইকে বলি যে ভেঙে পড়াটা ইজ আ পার্ট অফ লাইফ। আরে না ভাঙলে গড়বে কি করে? যারা জিম করে তারা জানে যে বলে যে মাসেলস ব্রেক করতে হয়, অ্যান্ড দেন ইউ টেক আ প্রোটিন, দেন অনলি ইউর মাসেলস উইল গ্রো। ভাঙা করাটা লাইফের কিন্তু একটা অঙ্গ, এটা অবিচ্ছেদ্য অঙ্গ। না ভাঙলে গড়া যায় না, ঠিক আছে? জাপানও কিন্তু তৈরি হয়েছিল তোমার ভাঙার পরে, জাপান অত বড় হয়েছে। তো সেখানে যেমন লোকে ভাবে যে ভাঙলে কি হবে, তাহলে ভাঙা যদি গড়তে সাহায্য করে, তো ভাঙাতে ভয় কোথায়? কেন লোকে ভয় পায় ভাঙাতে, পড়তে কেন ভয় পায়? একটা সুন্দর থিওরি দিয়ে শেষ করব। তুমি যদি একটা স্লিপে ধরো বাচ্চারা চাপে, একটা স্লিপ উপর থেকে নেমে আসছে, সেই স্লিপটাকে যদি তুমি মাটিতে এন্ড না করে তুমি আরেকটা তার সঙ্গে কন্টিনিউশন একটা ছোট স্লিপ বানাও, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই যে ওপর থেকে যে ইনার্শিয়া নিয়ে নেমেছে, সেই ইনার্শিয়া দিয়ে ওপরে উঠবে আবার, দিয়ে নাও। থ্যাংক ইউ অনিন্দ দা, আজকে আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ। তো নেক্সট দেখা হচ্ছে আবার তোমার সাথে, নেক্সট আমরা আবার আড্ডা দেব, নতুন গল্প শুনবো। একদম একদম। ধন্যবাদ। থ্যাংক ইউ।